আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আমাদের পড়াশোনা জীবনের ইবতেদায়ী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সবটাই কেটেছে বাংলাদেশে এবং বাংলাদেশের পরিবেশে আমরা বড় হয়েছি। কিন্তু যদি কারো পড়াশোনার ইবতেদায়ী শাখা এবং এর সাথে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সবটাই যদি সৌদি আরবে হয়ে থাকে এবং উচ্চ মাধ্যমিক পাশ করে গিয়ে তার স্নাতক কিংবা স্নাতকোত্তর এই স্বপ্নগুলো হয় বিদেশের মাটিতে, তাহলে তার জীবনটা কেমন হয়, তার লাইফস্টাইল কেমন হয়, পড়াশোনার সিলেবাসটা কেমন হয়, আমরা সেগুলো নিয়ে জানবো আজকের শিক্ষা সংলাপের মেধাবী মুখের কাছ থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে আত্মাহিক টিভির পরিবেশনায় শিক্ষা সংলাপ। আজকের মেধাবী মুখ পর্ব, আমাদের সঙ্গে আজকের মেধাবী মুখ হিসেবে উপস্থিত আছেন হাফেজ আবদুল্লাহ আল আফিফ আল মাদানী। আমরা তার কাছ থেকে বিভিন্ন বিষয় জানবো ইনশাল্লাহ এবং জ্ঞান আহরণ করব। চলুন আজকে আমরা আমাদের আজকের মেধাবী মুখকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং আমরা আপনার কাছ থেকে জানবো অনেক কিছু। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডকে আমাকে আজকে প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জি অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে অনেক জিনিস জানবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিক হারে শেয়ার করবেন। সে সঙ্গে যদি আপনার এই কেন্দ্রিক কোনো প্রশ্ন কিংবা কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। চলুন আমরা আমাদের অতিথির কাছ থেকে তার পরিচয় এবং তার পরবর্তী জীবন সম্পর্কে জানার চেষ্টা করি। হ্যাঁ, যদি আমাদেরকে বলতেন আপনার নাম, পরিচয় যদি একটু বলতেন। আমার নাম আবদুল্লাহ আল আফিফ, আমার পিতার নাম হাফেজ আখতার মাদানী। আমার জন্মস্থান আলহামদুলিল্লাহ সৌদি আরব মদিনায় হয়েছে। আমার আব্বু যখন মদিনা ইউনিভার্সিটিতে ছাত্র ছিলেন তখন আমার আব্বু ফ্যামিলি নিয়ে গেছিলেন আচ্ছা, মদিনায়, সেখানে তখন আমার জন্ম হয়েছিল। আচ্ছা, এরপর থেকে সেখানে বেড়ে ওঠা? না, আমার যখন বয়স 1 মাস 1.5 মাস তখন আব্বুর পড়া শেষ মদিনা ইউনিভার্সিটিতে। এরপরে আব্বু আমাদের নিয়ে দেশে চলে আসলেন। দেশে আসার পরে আমার আব্বু প্রায় বগুড়ায় 5 বছর একটা জবে ছিলেন, মাদ্রাসায় শিক্ষক হিসাবে। এরপরে আবার সৌদি আরবে গিয়েছিলেন দায়ী হিসাবে, দায়ী সেন্টার। আচ্ছা, তখন আমরা বাংলাদেশে ছিলাম। আব্বু একা একা গিয়েছিলেন, 1 বছর একা একা ছিলেন আব্বু ওই দায়ী সেন্টারে। তখন আবার 1 বছর পরে আমাদের সবাই আমরা সৌদি আরবে গেছি। এর মানে আপনার বয়স যখন 1 বছর হয় তখন আপনি আবার সৌদি আরবে? না, 5 বছর। 5 বছর, জি। আচ্ছা, এর মানে আপনার আব্বু দেশে আসার পরে এখানে ছিলেন 5 বছর পড়াশোনা শেষ করে, তারপরে দিন আবার সেখানে চলে যান। জি, দায়ী হিসেবে যান। ওখানে 1 বছর পরে আপনার আবার সবাই মিলে সেখানে যান। এর ফাঁকে কি আপনার পড়াশোনা বাংলাদেশে শুরু হয়েছিল কিনা? ওইভাবে শুরু হয়নি, আম্মু বাড়িতে আম্মুর কাছে যতটুকু সম্ভব হয় ততটুকু। এমনি স্কুল লাইনে পড়া হয়নি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার জীবন পরিক্রমার জন্মস্থানটা হলো আপনার সৌদি আরবে, পরবর্তী সময়ে বাংলাদেশে আসা হলো, এরপরে আবার সৌদি আরবে ব্যাক করা হলো। জি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিক্ষা সংলাপ আজকের মেধাবী মুখ পর্ব। মেধাবী মুখ পর্বে আমাদের সঙ্গে মেধাবী মুখ হিসাবে আছেন হাফেজ আবদুল্লাহ আল আফিফ। আমরা তার কাছ থেকে তার জীবন সম্পর্কে জানব। আমি কিছু তথ্য দিয়ে রাখি। উনি হচ্ছেন হাফেজ আখতার মাদানীর উনি বড় পুত্র, এবং তারপরে আরও তার ভাই বোনেরা আছে আলহামদুলিল্লাহ। আমরা তার কাছ থেকে জানবো ইনশাল্লাহ। আর একটু বলে রাখি, এখানে আমাদের আজকের যিনি মেধাবী মুখ, তার বড় হওয়াটা এবং তার সমস্ত তার জীবনের অধিকাংশ সময়টা কেটেছে তার সৌদি আরবে, যার কারণে সে বাংলার তুলনায় আরবিতেই বেশি কথা বলতে অভ্যস্ত এবং বেশি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা তার কাছ থেকে আজকে বাংলাতেই জানার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদিও একটু কষ্ট হয়ে যাবে তার জন্য। এরপরেও আমরা বাংলাতেই তাকে কথা বলার জন্য আমরা বেশি উদ্বুদ্ধ করবো ইনশাল্লাহ। আমরা ফিরছি তার কাছে। আমরা জানতে পারলাম যে আপনার সৌদি আরবে গিয়ে আপনি আবার পড়াশোনা শুরু করেন আপনার যখন বয়স 5 কিংবা আর একটু বেশি সেই সময়ে। সেখানে গিয়ে আপনার শিশু থেকে যে শ্রেণীটা শুরু হয় আমাদের বাংলাদেশে, অনেক আগে একটা হলো শিশু শ্রেণী যেটা আছে, অনেক জায়গায় প্লে আছে যেটা, তো সেইখানে কোন জায়গা থেকে শুরু হলো? আসলে আমি শিশু শ্রেণী পড়িনি, যেটা প্লে বলে আর কি। আচ্ছা, ওটা আমি সৌদি আরবে যেয়ে সরাসরি আমি ক্লাস 1-এ ভর্তি হয়েছিলাম। ক্লাস 1-এ সরাসরি? আর শিশুদের যে পড়া
কায়দা, অক্ষর, এগুলো আমি আব্বুর কাছে শিখেছি। জি। সেখানে ক্লাস 1-এ কি পড়ানো হয়? আমি সৌদি আরবে যাওয়ার পরে ভর্তি হলাম। এই মাদ্রাসার নাম ছিল আব্বাদ বিন বিশির। আব্বাদ বিন বাশার বিশির এটা সাহাবীর নাম। আচ্ছা। তো ওটা হচ্ছে শুধু ইবতিদায়ী একটা মাদ্রাসা, ক্লাস 1 থেকে ক্লাস 6। কিন্তু আমরা সৌদি আরবের শিক্ষা প্রতিষ্ঠান 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আম আর একটা হচ্ছে তাহফিজ। আচ্ছা, একটা আম একটা তাহফিজ। জি, আম আমরা বলতে পারি যে সাধারণ পড়াশোনা। সৌদি আরবে মাদ্রাসা হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আম আর একটা হচ্ছে তাহফিজ। তো আম হচ্ছে আর কি কোরআনের দিক বেশি ফোকাস দেয় না। আচ্ছা, যেটা আম সেখানে কোরআনের দিকে একটু গুরুত্ব কম দেওয়া হয়। জি, তবে কোরআন মুখস্থ করানো হয়তো। জি অবশ্যই। আপনার সপ্তাহে আর যেটা তাহফিজ সেখানে কোরআনটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তাহফিজের নিয়ম হচ্ছে আপনি ক্লাস 1 থেকে আপনার হাই স্কুল শেষ হওয়ার সাথে সাথে মুতাওয়াসসিতা, ক্লাস 9 শেষ হওয়ার সাথে সাথে আপনি কোরআন হাফেজ হয়ে যাবেন। আচ্ছা, মানে সিলেবাসটাই এরকম ভাবে করা যে তাহফিজ যারা পড়বে তারা শিশু থেকে শুরু করে 9 পর্যন্ত এই সময়টুকুর মধ্যে পুরো কোরআনটা মুখস্থ করে ফেলবে। জি, এইভাবে সাজানো। জি। আচ্ছা, আর যেটা আম যেটা বলছেন, আম এটা আপনার কোরআন থাকবে সপ্তাহে একটা ক্লাস 2টা ক্লাস, তার সাথে সাথে আমের আর কি জেনারেল শিক্ষা বেশি। আচ্ছা, মানে সায়েন্স, ম্যাথ, ও আচ্ছা বুঝতে পেরেছি, মানে গুরুত্ব দেয় বেশি। যে ইংরেজি কিংবা ম্যাথামেটিক্স অথবা রসায়ন, পদার্থ, এই সমস্ত বিষয়গুলো এদিকে থাকে। আচ্ছা, এটা কি মানে একদম ইবতিদায়ী লেভেল থেকে শুরু হয় নাকি ইবতিদায়ী পার করার পরে শুরু হয়? না, ইবতিদায়ী থেকে আপনার তাহফিজও আপনার এগুলো পড়ানো হয়, জেনারেল শিক্ষাও পড়ানো হয়। আপনার তাহফিজও আপনার ম্যাথ থাকবে, আপনার সায়েন্স থাকবে, সব কিছু থাকবে। কিন্তু ধরেন আমে আপনার সায়েন্সটা আপনার 4 ঘন্টা সপ্তাহে, তাহফিজে আপনার 3 ঘন্টা। আচ্ছা, এরকম আর কি ঘন্টাটা কমানো হয় অথবা সাবজেক্টের পরিমাণটা কমানো হয়, কিন্তু সব সাবজেক্টই থাকে। আমে যেগুলো সাবজেক্ট থাকে তাহফিজে সেগুলোই সাবজেক্ট থাকে, কিন্তু তাহফিজে শুধু কোরআনের গুরুত্ব বেশি, তাজবিদের গুরুত্ব বেশি, তাফসিরের গুরুত্ব বেশি, দিনের শিক্ষার গুরুত্ব বেশি। আচ্ছা, বুঝতে পেরেছি। যদি বিষয়টা আমি পরিষ্কার করে বলি, ব্যাপারটা এরকম দাঁড়ায় যে পড়াশোনার সিলেবাসটা, কারিকুলামটা 2 রকমভাবে বিভক্ত। একটা হচ্ছে আম আর একটা হচ্ছে তাহফিজ। তো যেটা আম এবং তাহফিজ উভয়ের সিলেবাস প্রায় কাছাকাছি বা একই রকম বলা যেতে পারে, কিন্তু যেটা তাহফিজ সেখানে কোরআনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, আর যেটা আম সেগুলোতে কোরআনটা একটু কম দেওয়া হলে অন্যগুলো দেওয়া হয়। তবে উভয়টাতে কিন্তু কোরআন এবং সাবজেক্টগুলো সেম থাকে, শুধু পড়াশোনার সময়টা বলি কিংবা পড়াশোনার যে লেন্থ বা সিলেবাস এইটার কম বেশি থাকে। জি জি জি, অসংখ্য ধন্যবাদ। মানে এটা একদম ইবতিদায়ী থেকে শুরু করে উচ্চ লেভেল পর্যন্ত। জি, একদম মুতাওয়াসসিতা শেষ পর্যন্ত ক্লাস 9। আপনি শুরু করলেন কোনটা? আমি আব্বাদ বিন বিশির এই মাদ্রাসাটা ছিল হলো আম লাইনের মাদ্রাসা, কোরআনের গুরুত্ব কম ছিল। এরপরে ক্লাস 2 আমি আরেকটা মাদ্রাসায় ট্রান্সফার হলাম, মাদ্রাসার নাম হচ্ছে আবু আমর আল বাসরি। ওমর আল বাসরি, আবু আমর আল বাসরি। জি, এটা একটা কারির নাম। আচ্ছা, তো ওইখানে ওই মাদ্রাসাটা ছিল তাহফিজ মাদ্রাসা। ওইখান থেকে আমার কোরআনের মুখস্থ শুরু আর কি। আচ্ছা, তাহলে আপনি 1 বছর পড়লেন এইখানে আম যেটা, জি, আর পরবর্তীতে তাহফিজে ভর্তি হলেন। জি, তাহফিজে ভর্তি। আচ্ছা, তাহফিজে ভর্তি হয়ে ওটা কি আপনি ইবতিদায়ী শেষ করলেন? ইবতিদায়ী শেষ করছে এবং তারপরে মুতাওয়াসসিতা গেছি একই প্রতিষ্ঠানে। জি, আচ্ছা। এরপরে সেখান থেকে আস্তে আস্তে উচ্চ মাধ্যমিক শেষ হয়েছিল। এরপরে থানাউইয়া আমি মাহাদুল ইলমি ঢুকছিলাম। মাহাদুল ইলমি এটা আপনার শুধু দিনের সাবজেক্টের উপর গুরুত্ব দেয়। মাহাদুল ইলমি এটা থানাউইয়া, আপনি যখন যেটা কলেজ আর কি। জি, আপনি সৌদি আরবের থানাউইয়া আর কি কয়ভাবে বিভক্ত আছে, মাহাদ আছে, আবার থানাউইয়া আম আছে। থানাউইয়া আম আপনার যেটা সায়েন্সের বিষয়ে বেশি গুরুত্ব দেয়, আর দিনের সাবজেক্ট একদম কমে যায় থানাউইয়া ঢোকার পরে। আচ্ছা, আর মাহাদ লাইন হচ্ছে আপনার দিনের সাবজেক্ট থাকবে শুধু আপনার। জি, আর সায়েন্স ম্যাথ এগুলা বাদ হয়ে যাবে। জি, এটা থানাউইয়ার আর কি হাই স্কুল পর্যন্ত সবার একই সিলেবাস। ও আচ্ছা, কিন্তু থানাউইয়ার পরে আপনি হয় সায়েন্সে ঢুকবেন অথবা শারঈ যেটা। আচ্ছা, আপনি যেটা এখন যেটা যুক্ত হলো, আমরা একটু জানছিলাম তাহফিজ আর আম, আর এখন বললেন মাহাদের বিষয়টা। মাহাদের থানাউইয়া, জি, মাহাদ থেকে শুরু, মাহাদ সামাবিয়া থেকে শুরু হয়। জি। আচ্ছা, আমি যেটা বুঝতে পারলাম তাহলে একটা ছিল আম আর একটা তাহফিজ, আর এখন একটা বললেন মাহাদের কথা। এই মাহাদ কি মানে উচ্চ মাধ্যমিক থেকে শুরু হচ্ছে নাকি আরো আগে থেকে শুরু হচ্ছে? মাহাদটা মুতাওয়াসসিতা থেকে শুরু হয়। মুতাওয়াসসিতা মানে মাধ্যমিক থেকে শুরু হয়, মাধ্যমিক হাই স্কুল যেটা। জি, আপনি ইবতিদায়ীতে শুধু আম তাহফিজ আছে, আর মুতাওয়াসসিত থেকে আপনার হয় মাহাদ অথবা মুতাওয়াসসিত আম অথবা মুতাওয়াসসিত তাহফিজ। আচ্ছা, আপনার মুতাওয়াসসিত আম থেকে শুরু করি। মুতাওয়াসসিত আম
ইবতিদাই আমের মতনই আপনার সায়েন্সের বিষয় একটু বেশি থাকবে, দিনের বিষয় থাকবে, কোরআনের গুরুত্ব একটু কম, শুধু আর কি তিলাওয়াত করানো হয়, জি। শিক্ষা আর কি কোরআন পড়া শেখানো হয়, মুখস্থর গুরুত্বটা কম। আর মুতাওয়াসসিত তাহফিজ যেটা আপনার ওই যে ইবতিদাই থেকে শুরু করছে তাহফিজ, সে ক্লাস 9 পর্যন্ত ওই একই সিলেবাসে চলতেছে, ওটা কোনো চেঞ্জ হচ্ছে না? না একই সিলেবাস চলতেছে, ও ক্লাস 9 শেষ করলে ও হাফেজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এটা মুতাওয়াসসিত তাহফিজ। আর মাহাদের সেকশন হচ্ছে আপনার হেফজের গুরুত্ব আছে এবং দিনের গুরুত্ব অনেকটা বেশি আর কি। মাহাদে আপনার যেগুলো বই পড়ানো হবে এগুলো আর কি বড় বড় আলেমরা যেগুলা লিখেছেন, বড় বড় ইসলামের যেগুলো প্রসিদ্ধ বই আলেমদের কোথায় কাছে, ওই লেভেলের অন্যরা যা পড়বে না তার চাইতে অ্যাডভান্স লেভেলের গ্রামাটিক্যাল বিষয় বলি কিংবা শারীরিক বিষয়গুলো বলি মাহাদে বেশি পড়ানো হবে। আর মাহাদে আর সায়েন্সের আর কি জেনারেল শিক্ষা একদম একটু কম, একদম কম থাকে। জি একদম কম থাকে, শুধুমাত্র আর কি। আচ্ছা আচ্ছা। কি বলে? এই জায়গাটায় আমি একটা জিনিস আমি বুঝতে পারলাম যে দেখেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা কীরকম, আমি একটু বলি আপনাকে, যে একটা পুরোটা জেনারেল শিক্ষা আর একটা পুরোটা অ্যারাবিক শিক্ষা। যদিও কিছু কিছু প্রতিষ্ঠানে যারা অ্যারাবিক লাইনে বা মাদ্রাসা লাইনে পড়াশোনা হয় সেখানে বাংলা, ইংরেজি, ম্যাথ এগুলো পড়ানো হয়, কিন্তু হ্যাঁ আমাদের মাদ্রাসায় যেমন এটা হয়ে থাকে। কিন্তু যেটা জেনারেল সাবজেক্ট বা জেনারেল যেটা, সেখানে কিন্তু মানে আরবির কিংবা পবিত্র কোরআনের এগুলো ওই রকম ভাবে গুরুত্ব দেওয়া হয় না। ব্যাপারটা খুবই দুঃখজনক দেখা যায়। সৌদি আরবে এটা না, সৌদি আরবে আমে ঢোকেন, তাহফিজে ঢোকেন, মাহাদে ঢোকেন, আপনার দিনের শিক্ষা আপনার সাথে থাকবে। আপনি একদম ভার্সিটি না শেষ হওয়া পর্যন্ত আমি ডাক্তার হই, ব্যারিস্টার হই, আমি যাই হই না কেন, আমার মধ্যে দিনের শিক্ষাটা এটাই থাকবেই। কিন্তু আপনি যদি দিনে ঢোকেন, আপনার মাঝে মাঝে আর কি উচ্চ লেভেলে গেলে আপনার জেনারেল শিক্ষাটা বাদ হয়ে যাবে, কিন্তু মানে দিনের ক্ষেত্রে এটা বাদ পড়বে না, থাকবেই। আচ্ছা, যদি আমরা একটু হায়ার লেভেলের সায়েন্সের সাবজেক্ট কিংবা হায়ার লেভেলের ওইগুলোর কথা বলি, ওইখানেও কি এই হাদিস কোরআনগুলো থাকে কিনা? যেমন এখানে হাদিস কোরআনের যে সাবজেক্টগুলো যখন আসলো, যখন উচ্চ মাধ্যমিক কিংবা তার উপরে গিয়ে স্নাতকে গিয়ে, ওইখানে যারা শরিয়া পড়তে চায় তা তো শরিয়া পড়ছেই, থাকছেই, কিন্তু যারা শুধু জেনারেলগুলো পড়তে চায়, যারা জেনারেল পড়তে চায় তাদের মধ্যে তখন কি মানে দিন সাবজেক্টগুলো থাকবে কিনা? জি থাকবে, এটা ভার্সিটিতে থাকবে, সব লেভেলে থাকবে। জি সব লেভেলে থাকবে, আপনার দিনের সাবজেক্ট থাকবে আপনার সাথে। আচ্ছা, যতক্ষণ মধ্যে আপনার পড়াশোনা না শেষ হবে। আচ্ছা, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা তার কাছ থেকে জানলাম আলহামদুলিল্লাহ যে সেখানকার পড়াশোনার কারিকুলামটা বা সিলেবাসটা কীরকম এবং তারা কোন আঙ্গিকে পড়ান। আমরা এরকমভাবে আরও অনেক জিনিস জানবো। আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ। আজকের মেধাবী মুখ পর্ব, আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে আছেন হাফেজ আবদুল্লাহ আল আফিফ। আমরা তার কাছ থেকে তার জীবনের অভিজ্ঞতা এবং পড়াশোনা সম্পর্কে জানবো। আপনারা জানবেন ইনশাল্লাহ, এবং এই প্রোগ্রামটি অন্যকে দেখানোর জন্য অধিকারে শেয়ার করবেন। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আচ্ছা, এবার আমাকে একটু জানাবেন যে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশগুলো কেমন, বা শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনার মান নিয়ে তোমার কথা বললামই, সেখানকার অবকাঠামো দিক যদি বলি, শিক্ষকরা কেমন আন্তরিক, ছাত্ররা কেমনভাবে গ্রহণ করে, যদি এই বিষয়টা একটু বলতেন। আসলে আমি যে সৌদি আরবে আমি আজনবী অথবা আজমি হিসাবে সৌদি আরবে পড়াশোনা করছি, এটা কখনো কোনো শিক্ষক অথবা কোনো ছাত্র আমাকে বুঝতে দেয়নি। আমি কখনো বুঝতে পারিনি যে আমি ওদের থেকে আলাদা। আচ্ছা, মানে আপনি যে জাতিতে আলাদা, তারা যে জাতিতে একদম পুরোপুরি আরাবিয়ান, আপনি যে বাঙালি, তারা এই ফিল্ড আপনাকে করতে দেয়নি, তারা সবসময় আপনাকে আপন করে রেখেছে। সবসময় আমাকে আপন করে রাখতো, ছাত্ররাও, এমনকি বিশেষ করে শিক্ষকরা বরং আর কি যারা আজমি ছাত্র তাদের একটু চেষ্টা বেশি থাকতো পড়াশোনার ভালো হওয়ার জন্য। আচ্ছা, সৌদিদের অত চেষ্টা না থাকলেও আজমি যারা বাইরে থেকে আসছে তাদের চেষ্টা একটু বেশি, সেজন্য তারা একটু রেজাল্ট ভালো করে। সেই জন্য দেখা যায় অনেক সময় শিক্ষকরা এই আজমি ছাত্রদের বেশি ভালোবাসে সৌদি ছাত্রদের থেকেও, এবং সবসময় আপন মনে করে। আপনি কিছু চাবেন, কোনো প্রশ্ন করবেন, আপনি তার সাথে কথা বলবেন, সব কোনো আর কি তারা সব সেটাকে আনন্দে গ্রহণ করে, কেউ কখনো বিরক্ত হবে না। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। ছাত্ররা যারা ছাত্র থাকতেন যারা শ্রেণীকক্ষে, তারা পড়াশোনার প্রতি কতটা মনোযোগী থাকতো? আসলে এই সৌদিদের মধ্যে যারা ভালো পড়াশোনা করে তারা অনেক ভালো ছাত্র হয়, কিন্তু দেখা যায় যে সৌদিদের মধ্যে অনেক কি গুরুত্ব একটু কম থাকে। জি, একটু কম থাকে, কারণ ওদের দেশ। হ্যাঁ, এটা বাংলাদেশের ক্ষেত্রেও হয়, দেখা যায় যে বাহির থেকে কোনো একটা শিক্ষার্থী যদি এখানে পড়তে আসে, তার আগ্রহ বেশি থাকে, আর স্থানীয় যদি কেউ পড়ে তাহলে তার আগ্রহ কম থাকে তার তুলনায়। এটা হয় আর কি।
আচ্ছা, সেখানকার ক্লাসরুমগুলো এবং শ্রেণীকক্ষের বা প্রতিষ্ঠানের কোনো মাঠ বা এরকম যদি বিষয়গুলো কিছু বলতেন। জি, ওখানে প্রতিষ্ঠানগুলো সব আলহামদুলিল্লাহ সব ভালো, এবং প্রত্যেক প্রতিষ্ঠানে একটা মাঠ থাকবে, গাড়ি পার্কিং থাকবে, টিফিনের জন্য ফাঁকা মাঠ থাকবে, খেলাধুলার জন্য একটা মাঠ থাকবে, এবং অবশ্যই প্রত্যেক রুমে এসি, ফ্যান। জি, সবকিছু মিলিয়ে পড়াশোনা উপযোগী পরিবেশ। জি একদম। আচ্ছা, আমাদের যেমন বাংলাদেশে দেখা যায় অনেক প্রতিষ্ঠান আবাসিক থাকে, জি। আবার অনাবাসিক থাকে, আবার কোনো কোনো প্রতিষ্ঠান ডে কেয়ারও থাকে। তো সেখানকার কি এরকম কোনো সিস্টেম আছে নাকি সবগুলোই না, সব আনাবাসিক। সব অনাবাসিক? জি। আবাসিকের কোনো সিস্টেম না, না সিস্টেম নেই। আচ্ছা, এটা কি শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নাকি হায়ার লেভেলে গিয়েও এরকম? সানাউইয়া পর্যন্ত, এরপর ইউনিভার্সিটিতে তখন তো হল থাকছে। জি থাকছে। জি, জাযাকাল্লাহু খাইরান। আমরা জানতে পারলাম আপনার কাছ থেকে, আলহামদুলিল্লাহ। যদি আমাকে একটু বলতেন যে প্রতিষ্ঠান যখন থেকে শুরু হয়, যখন শিক্ষার্থীরা সেখানে আসে, সেখানে আসা থেকে নিয়ে আবার সেখান থেকে ফিরে আসা পর্যন্ত একটু লম্বা সময় তারা সেখানে অতিবাহিত করে, এই সময়ের মধ্যে তারা কোন সময়ে কি করে, তাদের শুরু হয় কিভাবে এবং যখন চলে আসে তখন কিভাবে হয়, যদি একটু বিস্তারিত বলতেন। সৌদি আরবে মাদ্রাসা শুরু হয় সকাল 7টা। সকাল 7টায়? জি, 7টা থেকে কোনো কোনো মাদ্রাসা 6:30, 6টা, 6টা 7টার মধ্যেই শুরু হয়ে যায়। আচ্ছা, দুপুর 1টা পর্যন্ত। একটা? জি, আমরা সকালে যে প্রথমে পিটি হবে, একটু কি শরীর চর্চা হবে। জি, ব্যায়াম করানো হয়। এরপরে ক্লাস শুরু, প্রত্যেক ক্লাস 45 মিনিট, এবং এরকম 7টা ক্লাস প্রতিদিন। 7টা ক্লাস? জি। ক্লাসের কতক্ষণ সময় থাকে? 45 মিনিট। 45 মিনিট? জি, আবার একটা ক্লাস 8টা ক্লাসের মাঝে 5 মিনিট বিরতি। প্রত্যেকটা ক্লাসের মাঝখানে 5 মিনিট করে ব্রেক থাকে? জি, ব্রেক থাকে। আচ্ছা আচ্ছা। আবার 2টা টিফিন থাকে এর মাঝে। এর মধ্যে 2টা টিফিন? 2টা টিফিন, জি। মাশাআল্লাহ। আমাদের তো এখানে দেখা যায় যে সকাল থেকে নিয়ে ক্লাস হয় দুপুর পর্যন্ত, এর মধ্যে শুধু একটা টাইমে টিফিন থাকে। আবার অনেক জায়গায় দেখা যায় যে কোনো টিফিনের ব্যবস্থা থাকে না, বা মাঝখানে কোনো ব্রেক থাকে না। না, এখানে 2টা টিফিন থাকে, এবং জোহরের সালাতের সময় জোহরের সালাত আদায় করে তারপর আবার ক্লাস করতে হয়। ওখানে জোহরের সালাত কয়টায় হয়? ওখানে 12টায়। 12টায় জোহরের সালাত? 12:30টার মধ্যে নামাজ পড়া হয়। আচ্ছা, তাহলে নামাজের পরে আর একটা ক্লাস হয়? একটা ক্লাস বাকি থাকে শুধু? শীতকালে একটা বাকি থাকে, আর গরমকালে 7টা ক্লাস করে নামাজ পড়ে ছুটি। ও আচ্ছা, সালাত পড়ে যখন দিন বড় হয় সে সময় সালাত পড়ে তারপরে ছুটি হয়? জি জি। যাক, আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পারলাম তাহলে বিষয়টা। এবং পড়াশোনার ফাঁকে যে গ্যাপ দেওয়ার বিষয়টা, মেন্টালি কিন্তু এই গ্যাপটা প্রয়োজন। জি, তার কারণ যে 45 মিনিট টানা ক্লাস যিনি করালেন বা যারা করলো, উভয়েরই কিন্তু একটা কিছুক্ষণ বিশ্রাম প্রয়োজন পড়বে, এবং মেন্টালি যে ফ্রেশনেস প্রয়োজন সেটা তারা সেখান থেকে পাবে। জি, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। যদি আমাকে এটা বলতেন যে আপনি যে হিপস কমপ্লিট করেছেন, তাই না, আপনার হিপস তো একদম শুরু থেকে শুরু হয়েছিল, আপনি যেটা বলছিলেন যে 2য় শ্রেণী থেকে, তো এটা শেষ হয়েছিল আপনার কোন শ্রেণীতে গিয়ে? আচ্ছা, আমি যদি তাহফিজা সিলেবাসে হিপসটা করতাম তাহলে আমার হিপস শেষ হতো ক্লাস 9-এ। আচ্ছা, মানে যদি আপনি একাডেমিক্যালি শেষ করতেন তাহলে ক্লাস 9-এ শেষ হতো? জি, কিন্তু সৌদি আরবে প্রত্যেক এলাকায় একটা আসরের পর একটা জামিয়া থাকে, জামিয়া বলে প্রতিষ্ঠান, এটা শুধু কোরআন হাফিজের জন্য। ও আচ্ছা, না সৌদি আরবে প্রত্যেক এলাকায় থাকবে এটা। আসরের পর থেকে কোনো প্রতিষ্ঠান মাগরিব পর্যন্ত, কোনো প্রতিষ্ঠান ঈশা, কোনো প্রতিষ্ঠান রাত 10টা পর্যন্ত, এটা শুধু কোরআনের জন্য, কোরআন হাফিজের জন্য, শুধু কোরআন হাফিজ। জি, আসলে এই মাদ্রাসা যেগুলো তাহফিজ, যেগুলো কোরআন মুখস্থ করানো হয়, ওইখানে রিভিশনটা হয় না। আপনি ক্লাস 2তে ধরেন 2 পারা মুখস্থ করলেন, এটা ক্লাস 3তে আপনার পড়ানো হবে না। ও, ক্লাস 3তে যেটা মুখস্থ করলেন ক্লাস 4-এ ওটা রিভিশন করা হবে না। সেই জন্য যারা ক্লাস 9 পর্যন্ত হেফস কমপ্লিট করে অটোমেটিক সিলেবাস হিসাবে, তার ইয়ারটা কিন্তু থাকে না। থাকবে? অবশ্যই থাকবে না, না থাকারই কথা। জি, না থাকারই কথা, কারণ সে ক্লাস 2-এ কি মুখস্থ করছে। সেই জন্য মানুষরা আসরের পরে হালাকায় ঢোকে। হালাকা বলে আমরা যেটা মক্তব বলি। আচ্ছা, মক্তবে আপনার মোরাজা থাকবে, রিভিশন থাকে, এবং রিভিশনের সাথে সাথে আপনার তাসবিত থাকে। তাসবিত বলতে কি, আপনি যে মুখস্থ করছেন 1 পৃষ্ঠা, ওই 1 পৃষ্ঠার আগের 10 পৃষ্ঠা যেটা, ও বুঝছেন। আর রিভিশনটা আজকে নতুন যে পড়াটা হলো তার আগের 10 পৃষ্ঠা, জি, এটাকে তাসবিত বলা হয়। তাসবিত, জি, আর কি মজবুত করার জন্য। আচ্ছা, মুখস্থটা মজবুত করার জন্য আপনি 1 পৃষ্ঠা মুখস্থ করলেন, ওই পিছন থেকে 1 পৃষ্ঠা ডিলেট করে 10 পৃষ্ঠা হয়ে গেল, আবার নতুন একটা 1 পৃষ্ঠা মুখস্থ করবে। আচ্ছা, আর রিভিশন যেটা প্রথম মোরাজা, ওটা তো আছেই। ওটা আপনি ধরেন 20 পারা মুখস্থ, আপনি প্রতিদিন 1 পারা রিভিশন করতে আসেন। আর তাসবিত হচ্ছে যে মুখস্থর আগে 10 পৃষ্ঠা।
আমরা এই হালাকায় যে আসরের পরে আমাদের শুরু হতো মোরাজা দিয়ে, রিভিশন দিয়ে শুরু হতো। আপনার 20 পারা মুখস্থ, আপনি 1 পারা শোনাবেন, এরপরে তাসবিহ শোনাবেন, মুখস্থের আগে যে 10 পৃষ্ঠা ওটা শোনাবেন, এরপরে আপনার নতুন মুখস্থটা শোনাবেন, আচ্ছা, হেফজ যেটা নতুন তার নতুন মানে আপনি পৃষ্ঠা। একাডেমিক্যালি ওইটা পড়তেন, আবার এক্সট্রা আসরের সময় আসরের পরে গিয়ে আপনি এটা পড়তেন। জি জি আচ্ছা, এই জন্য আপনার হিফজটা দ্রুত কমপ্লিট হয়েছিল। জি, ওইখানে আপনাকে আর কি জামইয়া যেটা হালাকা আসরের পরে আপনাকে দিনে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে মুখস্থ করতে হয়, আচ্ছা, আবার তার সাথে রিভিশনও হয়। তাহলে এইটা আপনার সেই জন্য আমি ক্লাস 6 আলহামদুলিল্লাহ কমপ্লিট করছিলাম। 6-এ শেষ হয়ে গেছিল। যাক আলহামদুলিল্লাহ, মানে মোটামুটি 4 বছরের মতো সময় লেগেছিল তাহলে জি এই সময়টা করতে। জি যাক আলহামদুলিল্লাহ। আমরা যদিও জানি যে পবিত্র কোরআনের তিলাওয়াতটা একাধিক রকমভাবে করা যায়, 7 রকমভাবে করা যায় যদি আমি জানি আমরা। তো সেইখান থেকে আপনি এগুলো শিখেছিলেন কিনা? জি, আমার আলহামদুলিল্লাহ ইজাজা আছে হাফস করার। তাহলে আমরা আপনার কাছ থেকে যদি একটু তেলাওয়াত শুনি। ওটা বলি যে হাফসের হ্যাঁ, আমার কাছে আলহামদুলিল্লাহ ইজাজা আছে, আসম করার ইজাজা। এবং আসম করার 2টা বর্ণনা আছে, রিওয়ায়াত আছে। একটা হচ্ছে হাফস আন আসম, আর একটা হচ্ছে শুআবা আন আসম। হাফস আন আসম ইনি একভাবে পড়েন, আর শুআবা আন আসম উনি আরেকভাবে পড়েন। 2টা বর্ণনা আর কি। আসম উনি একটা কারি, ওনার থেকে 2টা বর্ণনা আসছে। আচ্ছা, আমরা শুনি। আমার আলহামদুলিল্লাহ 2টা বর্ণনার উপরে ইজাজা আছে। আচ্ছা, ইজাজা বলতে সনদ যেটা বলা হয় আমার। আচ্ছা, জি সনদের যে ধারাবাহিকতা যেটা, জি ধারাবাহিকতা, সেটা আপনার আছে জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আমরা একটু তেলাওয়াত শুনি আমরা একটু। আচ্ছা, আমাদের বাংলাদেশে এটা পড়া হয় যেটা হাফস আন আসম। এটা বিশ্বের বেশির জায়গায় পড়ানো হয় হাফস আন আসম। আরও অনেক কেরাত আছে, ওয়ার্শ আছে, কালুন আছে, এরকম অনেক কেরাত আছে। আমাদের বাংলাদেশে এটা চলে হাফস আন আসম, যেটা এমনি সবসময় আমরা শুনতে পারি। জি, আমার কাছে যেটা আছে শুআবা আন আসম, এটা এক্সট্রা আছে আলহামদুলিল্লাহ। ওটা থেকে একটু পড়ি। হ্যাঁ ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم موصدة في عمد ممددة. আচ্ছা, তাহলে মেইন পার্থক্যগুলো হয় কোথায়? কোন শব্দ যেমন ওমা আদরাকা আমি ওমা আদরাকা বলছি, আচ্ছা আচ্ছা, মুসাদা আমি বলছি মুসাদা, ফি আমাদিম মুমাদ্দাদা ফি উমুদিম মুমাদ্দাদা। এরকম পুরো কোরআনে কোন শব্দে পার্থক্য। এটা শুধুমাত্র একটা বর্ণনা, একটা রিওয়ায়াত। আচ্ছা, আরও এরকম 7টা ভাষা তো আছে। যাক আলহামদুলিল্লাহ, সেই 7টা ভাষা নিয়ে পড়লে আরও অনেক পার্থক্য বোঝা যাবে। আচ্ছা, মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানছি আলহামদুলিল্লাহ, আমরা আরও জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ আজকের মেধাবী মুখ পর্ব। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন হাফেজ আবদুল্লাহ আল আফিফ। আমরা তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানছি এবং তার সৌদি আরবে পড়াশোনা সম্পর্কে জানছি। আমরা পরবর্তীতে আরও বিষয়ে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি একজন বাঙালি ছিলেন এবং সেখানে পুরোপুরি একটা সৌদি আরব বা পুরোপুরি তারা আরবিক স্টাইল পড়াশোনা করতেন কীভাবে, যদি একটু বলতেন। আসলে পড়াশোনা ছোটোবেলা থেকে আমার আব্বুর ইচ্ছা, আমার আব্বুর চেষ্টা যে আমাদেরকে হাফেজ বানাবে। তো আমার আব্বু অনেক চেষ্টা করতো আমাদের শেখার জন্য। সেই ক্ষেত্রে ছোটোবেলা থেকে আব্বুর কাছে পড়াশোনা, আমার আব্বার কাছেই আমি কায়দা শিখছি, কোরআন পড়ার যে কায়দা ছোটো বাচ্চাদের এটা পড়ানো হয়। তো আব্বুর কাছে অনেক সূরা মুখস্থ করেছি ছোটোবেলা থেকেই, মাদ্রাসা ঢোকার আগেই। তো সেই জন্য আমি আমার পিতার প্রতি অনেক কৃতজ্ঞ, কারণ ওনার হাতে আমি শুরু করছি আর কি। জি, এটা আসলেই প্রত্যেক পিতার করার উচিত আর কি, প্রত্যেক পিতার এরকম হওয়া উচিত যে আপনার কাছে যেন আপনার সন্তান প্রাথমিক জ্ঞানটা শিখতে পারে। বিশেষ করে সূরাতুল ফাতিহা, বিশেষ করে কোরআন শিক্ষাটা এটা যেন আপনার কাছে শিখতে পারে। আচ্ছা আচ্ছা, এটা প্রত্যেক পিতার উচিত। কারণ আপনার যেমন সূরাতুল ফাতিহা একটা মানুষ দিনে কয়বার পড়ে?
কমাস কম 17 বার। হুম। তো আপনি যদি একটা বাচ্চাকে সূরাতুল ফাতিহা শিখান, সে যতবার পড়বে এই সূরাটা ততবার নাকি ততবার আপনার নেকি। সুবহান। সেই জন্য প্রত্যেক পিতার উচিত যে সে যেন শুদ্ধভাবে কোরআন পড়া শিখবে এবং বিশেষ করে সূরাতুল ফাতিহা ভালো করে শিখবে এবং কোরআন পড়ার নিয়ম কানুন তাজউইদ কায়দা এটা আমাদের কাছে শিখবে এবং সে অবশ্যই চেষ্টা করবে তার ছেলেকে এটাই শেখানো, আচ্ছা। বিশেষ করে কোরআনটা শেখানো। কারণ একটা মুসলমানের সন্তান সারা জীবন কোরআন পড়বে, সারা জীবন সালাত আদায় করবে, সারা জীবন সূরাতুল ফাতিহা বলে না দিনে দিনে একটা মানুষ 17 বার পড়ে, তো 17 বার যতবার পড়বে নেকিটা আপনি পাচ্ছেন। আমরা চেষ্টা করি যে আমি সন্তানকে বাসায় এই অঙ্ক শিখাই, কে বলে ইংরেজি শিখাই, বাংলা শিখাই, কিন্তু কোরআনের দিকে আসলে দিকটা কম হয়ে যায়। জি আলহামদুলিল্লাহ, মানে এই জায়গাটাই আমাদের দেশের অনেক মানুষ মানে বিভিন্ন রকম দিক দিয়ে সন্তানকে যে সময় দেওয়ার যে বিষয়টা এটা অনেকের হয়ে ওঠে না, অনেকে এটা ফলো করেন না। এবং এমনকি দেখা যায় যে পিতামাতারা সময় দেন তারা নিজেরাও এই কোরআনটা ভালো মতো পড়তে পারেন না। অনেকে কি করে যে সন্তানকে কোরআন শেখার জন্য হুজুর নিয়ে আসে। হ্যাঁ জি, একটা হুজুর নিয়ে এসে, কিন্তু আপনি যদি ওনাকে ওই সন্তানকে সূরাতুল ফাতিহাটা শেখাতে পারেন, আপনি হিসাব করেন তাহলে আপনাকে কত নেকি। আবার ওই সন্তানকে শেখাবে সূরাতুল ফাতিহা, সব নাকি আপনার। কিন্তু আপনি যদি হুজুরকে দিয়ে দেন তাহলে আপনার মানে ওই সবের জায়গাটা কমে আসলো। আমরা সদকা জারিয়া মনে করি, একটা টিউবওয়েল দেওয়া, একটা ফ্যান দেওয়া মাদ্রাসায়, কিন্তু আসলে এটা যে সদকা জারিয়া এটা আমরা ভুলে যাই। জি যাক আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনার পড়াশোনার ক্ষেত্রে আপনার আব্বু আপনাকে যথেষ্ট সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ। এখানে আর জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে ওইখানকার যে পড়াশোনা সবগুলোই কি মানে ক্লাসে কমপ্লিট করা হতো নাকি বাড়িতে এসে আপনাকে আবার পড়াশোনা করতে হতো? এক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হতো কিনা? আসলে আমরা প্রথমে যে বলছিলাম যে শিক্ষকরা অনেক আন্তরিক, শিক্ষকদের পুরোপুরি চেষ্টা ছিল ক্লাসে যে ছাত্রর যেন আমার কাছ থেকে কিছু নিতে পারে, শিখতে পারে। সেই জন্য আর কি এক্সট্রাভাবে টিউশন পড়া দরকার পড়তো না, বাড়িতে এসে আলাদাভাবে পড়ার কোনো ওরকম টাইমও ছিল না। আমার একটা পর্যন্ত মাদ্রাসা থাকতো, এরপরে বাসায় আসতাম, এরপর আবার হালাকা যেটা মক্তব আসরের পর থেকে, জি ওটা মাঝে মধ্যে রাত 10টা পর্যন্ত মাত্র 2 পর্যন্ত থাকতে হতো। সেই ক্ষেত্রে টিউশন পড়ার টাইমও থাকতো না ওরকম, আর টিউশন পড়ার প্রয়োজনও পড়তো না, কারণ ক্লাসে যেহেতু পড়াশোনা ভালো করে হয়ে যেত। আবার আপনি কিছু নাও বুঝে থাকেন তাহলে আপনার প্রত্যেক বইয়ে প্রত্যেক বিষয়ের কাছে একটা বারকোড থাকে। আচ্ছা, আপনি মোবাইলে বারকোড স্ক্যান করলে আপনার সরাসরি ইউটিউবে আপনার ওই ক্লাসটা আবার। ও আচ্ছা আচ্ছা, এর মানে বইয়ের সঙ্গে ওই কিউআর কোড দেওয়া থাকছে, বুঝতে না পারলে আমি জাস্ট স্ক্যান করলে আমাকে টিচার সেটা বুঝিয়ে দিচ্ছেন। না আপনি ইউটিউবে ভিডিও পাওয়া যাচ্ছে, তাও যদি না বোঝা যায় আপনি কালকে শিক্ষককে যে বলবেন, আপনাকে অবশ্যই টাইম দিবেন। মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। তাহলে শিক্ষার অনেকগুলো ভাগ আমরা বুঝতে পারলাম এবং আপনার পড়াশোনায় আপনার আব্বু আপনার পরিবার আপনার যথেষ্ট সহযোগিতা করেছে এবং আপনার পিতার সবসময় চেষ্টা ছিল যে যেন তার সন্তানরা হাফেজ হন আলহামদুলিল্লাহ। এবং আপনি তো হাফেজ, আপনার ছোট ভাই তো মনে হয় হাফেজ? আমার বড় আপু হাফেজ। আচ্ছা আচ্ছা, আপনার পরিবার তাহলে হাফেজ কয়জন হচ্ছেন আপনারা? 3 জন। আচ্ছা, আপনার আব্বু সহ 4 জন হাফেজ আপনারা, যাক আলহামদুলিল্লাহ। আমরা আমাদের অধিকাংশের কিন্তু স্বপ্ন এইটা যে আমাদের পরিবারটা যেন পবিত্র কোরআনের হাফেজ থাকে এবং সেই জায়গা থেকে আপনার পরিবারের 4 জন আপনারা হাফেজ। আমরা দোয়া করি যেন মহান আল্লাহ তাআলা আপনাদেরকে এর বিনিময়ে ইহকালে পরকালে শান্তি ও মুক্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে আস্তে আস্তে জানছি ইনশাআল্লাহ। যদি আমাদেরকে এবার একটু বলতেন যে শিক্ষার্থীরা সফল হতে চায় কিংবা পড়াশোনায় ভালো করতে চায়, ফলাফল ভালো করতে চায়, তাদের কিছু বৈশিষ্ট্য কিংবা তাদের কি কি করা প্রয়োজন আপনি কি মনে করেন? আসলে আমি যে একটা সফল শিক্ষার্থী এটা আমি মনে করি না। আল্লাহ যেন আমাকে সফল করুক দুনিয়ায় বা আখিরাতে, দোয়া করি, আপনারা দোয়া করবেন। জি ইনশাআল্লাহ। আর আমি ওইটুকু বলবো যে আমার আব্বা আমার যেটা বলতো, আমার শিক্ষকরা যেটা বলতো, ওটা আপনাদের সামনে উঠে তুলবো আর কি। জি ইনশাআল্লাহ। আপনার ইলম অর্জন করার শুরুতে আপনার অবশ্যই ইখলাস থাকতে হবে। ইখলাস থাকতে হবে, এটা অবশ্যই। যে আপনার ইলম যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আপনার উপর থেকে মূর্খ দূর করার জন্য যেন আপনার ইলম অর্জনটা করা হয়। আচ্ছা, ইলমটা যেন অন্য কোনো উদ্দেশ্যে না হয়, রিয়া যেন না হয়। আচ্ছা, রিয়া যেন না হয় কিংবা মানুষকে দেখানো সেটা যেন না হয়। আবার শুধু অর্থ ইনকাম বা শুধু দুনিয়া কামাই ব্যাপারটা যেন এরকম না হয়। অবশ্যই আপনার ইখলাস থাকতে হবে। আর ইখলাস থাকতে হবে। এই শরীয়তের ইলম এমন একটা ইলম যে আপনি
পড়াশোনা করেও হবে না, আপনি রাত দিন পড়াশোনা করলেও হবে না আপনার যদি এখলাস না থাকে। আপনি এমন যদি জিনিস। জি অন্য যেগুলা জ্ঞান আছে আপনি পড়াশোনা করলে হতে পারে, হবে, আপনি সারাদিন পড়েন, ডাক্তারি পড়েন, আপনি একসময় ডাক্তার হবেন এখলাস না থাকলেও। কিন্তু এলম এই শরীয়তের ইলম, শরীয়তের দিনের ইলম যেটা, এটা আপনি এখলাস না থাকলে আপনার কখনো অর্জন করতে পারবেন না। এখলাসের সাথে সাথে আমাদের উস্তাদরা বলতো যে এলমের জন্য 3টা জিনিস জরুরি দরকার। একটা হচ্ছে তালেব ছাত্র, মুআল্লিম শিক্ষক, আচ্ছা তারপর হচ্ছে কিতাব বই। এই 3টা থাকলে আপনি এক সময় একটি সফল শিক্ষার্থী হতে পারবেন অবশ্যই, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। কি একটা শিক্ষক, ছাত্র, বই, জি এই 3টা জিনিস থাকলে আপনি অবশ্যই একটা সফল শিক্ষার্থী হতে পারবেন, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। আচ্ছা এই ধৈর্য আমাদের মধ্যে আসলে এখন কমে গেছে ছাত্রদের মধ্যে। আমরা মনে করি যে 4-5 বছরে আমি আলেম হতে পারবো, 4-5 বছরে বড় কিছু হতে পারবো, বক্তা হতে পারবো, কিন্তু আসলে এর কোনো বয়স নেই। এটা সালাফদের মধ্যে অনেক উদাহরণ আছে, যেমন আমাদের গালেব স্যার, আরও বড় বড় মাশায়েখদের উদাহরণ আছে। তিনি ছোটোবেলা থেকে পড়াশোনা, এখনও পড়াশোনা করতেছেন। জি বড় বড় আলেমরাও এরকম ছোটোবেলা থেকে পড়াশোনা করছে, এখনও পড়াশোনা করতেছেন, কিন্তু এই যুগের ছাত্ররা মনে করে যে অল্প পড়েই অল্প অনেক পরে যে অনেক কিছু হয়ে যাবে। যাবো। আচ্ছা আপনি যেটা বললেন ধারণা করাই ভুল। হ্যাঁ, জি আমি যদি একটু বলি, আপনি বললেন ছাত্র, শিক্ষক, বই, জি এই 3টা থাকতে হবে, জি। এর সঙ্গে যুক্ত হতে হবে ধৈর্য। ধৈর্য। তাহলে সফল শিক্ষার্থী শিক্ষার্থী অবশ্যই হওয়া যাবে ইনশাল্লাহ। কিন্তু এখন যেটা দেখা যায় যে দিনী ক্ষেত্রে অনেক মানুষ এরকম আছেন যারা কোনো টিচারের বা দিনী কোনো আলেমের ছাত্র না হয়েও তারা দেখা যাচ্ছে যে জি মানে অনেক রকম বিষয় আসে তারা যাচ্ছে। এটা আসলে সালাফদের যুগ থেকে এটা নিষেধ করা হতো যে কেউ যেন শিক্ষক ছাড়া, তার শিক্ষক যেন বই না হয়। আচ্ছা এটা সালাফদের অনেক আলোচনা আছে এরকম। সালাফদের বই পড়লে এটা আপনি দেখতে পারবেন। তার ছাত্রদের বলতো তোমার উস্তাদ যেন তোমার বই না হয়, তোমার শিক্ষক যেন তোমার বই না হয়, তোমার একটা বই থাকবে, তার সাথে শিক্ষক থাকতে হবে। আচ্ছা, তার কারণ যে কারণ অনেক জিনিস তো বইয়ের মধ্যে না থাকতেও পারে, থাকলেও আপনি যেভাবে বুঝতে হবে বুঝতে পারবেন না, বোঝা যাবে না। জি জি, আলেম থাকলে আপনাকে এটা বুঝবে, এই আমি থেকে এটা বুঝতে একটা পারবেন। লাইন আমি পড়লাম, ওটা পড়ার পর আমি বুঝলাম আমার মতো করে, জি, তাহলে তো তাহলে হবে না, তাহলে তো হবে না। আমাদের আহলে হাদিসদের বৈশিষ্ট্য কি? কোরআন এবং সহিহ হাদিস থেকে নেওয়া, কাদের বুঝ দিয়ে? সাহাবীদের বুঝ নিয়ে, সালাফদের বুঝ নিয়ে। তা আপনি যদি সরাসরি কোরআন হাদিস থেকে বুঝ নিতে চান, অবশ্যই আপনি পথভ্রষ্ট হবেন। আচ্ছা আচ্ছা, সালাফদের অনুসরণ করতে হবে, আলেমদের অনুসরণ করতে হবে। জি, আপনি চমৎকার কথা বলেন একটা, আলহামদুলিল্লাহ। এবং আমরা আপনার ওস্তাজ এবং আপনাদের অগ্রজ যারা আছেন তাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। আর আমরা অনেক সময় মনে করি সফল শিক্ষার্থী হওয়া মানে ভালো রেজাল্ট করা, বড় একটা বক্তা হওয়া, বড় একটা দায়ী হওয়া। এটা আসলে ভুল ধারণা। এটা একটা আসলে শয়তানের একটা ওয়াসওয়াস। আচ্ছা, দ্বীনি ইলম এমন একটা ইলম যে আল্লাহ বলিনি যে তুমি আলেম হলে তোমাকে এ সোয়াব, তুমি বক্তা হলে তোমাকে এ সোয়াব। মান সালাকা তারিকান ইলতামিসু ফিহি ইলমান, যে ইলমের রাস্তায় উঠার সাথে সাথে আপনার সাহালাল্লাহু বিতারিকিল জান্নাহ, তার জান্নাতের রাস্তা সহজ হয়ে গেল, সহজ করে দেবেন আল্লাহ জি। তাআলা। আপনি বলিনি যে আলেম হলে আপনার জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। আচ্ছা, আপনি শুধু ইলমের রাস্তায় উঠলেই আপনার জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। জি, মাশাআল্লাহ। তো আমরা অনেকে মনে করি যে এ মদিনা থেকে পড়ে আসলো, কিছু বক্তব্য দিতে পারে না, অথবা বড় কিছু হতে পারলো না। এটা কি অনেক ছাত্রদের মন ভেঙে যায়। আসলে মন ভাঙার বিষয় না, আপনি ইলম অর্জন করতেই থাকবেন, আপনার মনে করবেন যে আপনার সব চলবে। মোট কথাই যে আমাদের এটা ভুল ধারণা যে আমরা মনে করি যে কোনো ব্যক্তি মাদ্রাসায় পড়ছে অথবা সৌদি আরবে পড়াশোনা করছে, কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তার মানে আমরা মনে করি যে ও একটা বড় আলেম, মুফতি হতে হবে, এরকম কিছু। এটা ভুল ধারণা। আসলে আমাদের ইলম অর্জন করাটাই আসলে মুখ্য বিষয় হবে। জি, জাযাকাল্লাহু খায়রান, চমৎকার বলেন আপনি। এবং আমরা আপনার কাছ থেকে নতুন একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে যে আমরা মনে করি মানুষজন সৌদি আরব থেকে পড়াশোনা করে আসলো কিংবা দেশের বড় কোনো মাদ্রাসায় পড়াশোনা করলো, এর মানে এরপরে যদি ওই ব্যক্তিটা ভালো বক্তব্য দিতে না পারে কিংবা মানুষের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে না পারে, এরকম যদি কাজ করতে না পারে, তাহলে তাকে আমরা মনে করি যে এই ব্যক্তি অসফল, এই ব্যক্তি দ্বারা কোনো কিছু হবে না। ব্যাপারটা কিন্তু এরকম নয়। কিন্তু আল্লাহর কাছে আপনি যেটা বলছেন যে সে ব্যক্তি তার জ্ঞান দিয়ে সে চেষ্টা করলো, এর মাধ্যমে সে আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারে। জি।
আপনি এটাও বললেন যে একজন মানুষ যে তাকে বক্তব্য দেওয়া লাগবে, তার বক্তব্য দিলে এই নেকি, জি কিংবা সে সবার সামনে দাঁড়িয়ে কথা বলে তার এই নেকি, ব্যাপারটা কিন্তু এরকম নয়। না ব্যাপারটা হচ্ছে যে কে কতটা চেষ্টা করলো, কতটা জ্ঞান অর্জন করলো, কতটা আমল করলো, কতটা এখলাস তার মধ্যে রাখলো। দেখি সৌদি আরবে আমরা যদি উদাহরণ দেখতে চাই যে অনেক বড় বড় আলেম আছে, সাধারণ মানুষরা তাদেরকে চেনে না, অনেক বড় বড় আলেম, কিন্তু আলেমরা কি করে, তার কাছে একটা ছাত্র বসলো, ছাত্র ভালো করে শেখালো, ওই ছাত্র আবার মানুষের কাছে পরিচিত হলো। কিন্তু আসলে ওই 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 ছাত্র যে মানুষদের হিদায়ত দিচ্ছে, মানুষরা ওর কথা থেকে আর কি হিদায়ত পাচ্ছে, ওই সব কিন্তু শুধু উনি পাবে না, ওনার শিক্ষক পাবেন, কিন্তু শিক্ষককে মানুষের চেনে না, মানুষ চেনে কিন্তু না। উনি যে বড় আলেম, ওনার কাছ থেকে অনেক বড় বড় ছাত্র বের হয়েছে, তারা আলহামদুলিল্লাহ দাওয়াতের কাজ করছেন। জি, আমরা এটা ভুল ধারণা যে আমি এলেম অর্জন করছি মানে আমার জন্য মানুষ জমা করতে হবে, আমার জন্য মানুষ আনতে হবে, আমি বক্তব্য দেবো, এটা ভুল ধারণা। আপনি যেভাবে হোক আপনাকে দিনে প্রচার করতে হবে, আপনার পরিবারকে শেখাতে হবে, আত্মীয় স্বজনকে শেখাতে হবে, আপনার প্রতিবেশীকে শেখাতে হবে, এটা দাওয়াতের কাজ হয়ে আর যাবে ইনশাআল্লাহ। মাহফিল এবং ছাত্রদের বেশি বেশি আর কি বড় বড় মাহফিল, এটাই আমরা মনে করি এটাই শুধু দাওয়ার একটা পদ্ধতি, এটা ভুল ধারণা। দাওয়ার অনেক পদ্ধতি আছে। জি জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাছে যেতেন, উমরের কাছে যেতেন, শুধু আবু জাহেলের কাছে যেতেন, ওনার গেটে যে বলতেন একজনের কাছে দাওয়াত দিতেন, মানে একজন একদম যে মাঠ ভর্তি আমার লোক লাগবে ব্যাপারটা কিন্তু এরকম নাই। দাওয়াতটা আমার একজনের ক্ষেত্রে হতে পারে, 10 জনের ক্ষেত্রে হতে পারে। আপনি মসজিদে যাচ্ছেন, দেখছেন একটা মানুষ নামাজ পড়তেছে না, আপনি অবশ্যই আপনাকে বলতে হবে যে আসেন নামাজ পড়েন, সালাত আদায় করেন। জি, এটাই দাওয়াত। জি, আমরা শুরু করেছিলাম হলো ছাত্র, ভালো ছাত্র হতে হলে তার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে সেগুলো নিয়ে, যে আমরা সেগুলো এক বাক্যে বলি। আপনারা বললেন প্রথমটা তার মধ্যে থাকতে হবে ইখলাস, প্রথম শর্ত হলো এটা। এরপরে ছাত্র, শিক্ষক, বই, এবং তার সঙ্গে থাকতে হবে ব্যাপক ধৈর্য, চেষ্টা করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। জি, আমরা দোয়া করি আপনার জন্য। হ্যাঁ, আমরা জানলাম অনেক কিছু আলহামদুলিল্লাহ। আপনার পড়াশোনা শুরু হয়েছিল বাংলাদেশে, অল্প পরিমাণে বাংলাদেশে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে একদম শুরু থেকে শুরু হলো সৌদি আরবে গিয়ে, এখন সেখানে পড়ছেন আলহামদুলিল্লাহ। এবং আমরা জেনেছি সেখানে আপনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। যদি একটু বলতেন যে সেখানে পড়াশোনার বা চান্স পাওয়ার যে বিষয়টা, সেটার প্রক্রিয়াটা কীরকম ভাবে হলো? আচ্ছা, মদিনা ইউনিভার্সিটির এখন পুরো সৌদি আরবে এখন ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য আপনার অনলাইন প্রতি বছরে অনলাইন আবেদন করার সুযোগ থাকে। আবেদনটা এই 28 তারিখে বন্ধ হয়ে যাবে, এই বছরের আবেদন। জি, তো আমি আসলে সৌদি আরবের সানামি সার্টিফিকেটে আবেদন করেছিলাম। আচ্ছা, সৌদি আরবের সার্টিফিকেট দিয়েই আবেদন করে আলহামদুলিল্লাহ মদিনা ইউনিভার্সিটিতে মাকবুল হয়ে আসলাম। আচ্ছা, তার মানে আমাদের বাংলাদেশ থেকে যেমন ওখানে চান্স পাওয়া যায়, সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করার পর আবেদন করা যায় সেখান থেকে। আর মদিনায়, বিশেষ করে মদিনা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তারা অনেক হাফেজদের অনেক গুরুত্ব দেয়। আচ্ছা আচ্ছা, আবেদনের সময় এই হেফজ সার্টিফিকেট একটা আবেদন করার জন্য সুযোগ থাকে। এইটা খুব আলাদাভাবে একটা ওয়েবসাইটে একটা থাকে আর কি, অপশন থাকে যে হেফজ সার্টিফিকেট দেওয়ার জন্য। আচ্ছা, তো ওরা সবসময় হাফেজদেরকে মূল্য করে আর কি। আপনি যদি সানামি সার্টিফিকেট দেন, কলেজের সার্টিফিকেট দেন, তার সাথে সাথে হেফজ সার্টিফিকেট দেন, আপনার প্রাধান্যতা বেশি হবে। আচ্ছা আচ্ছা, মানে চান্স হওয়ার পসিবিলিটি তখন বেড়ে যায়। জি, বেড়ে যায় যদি এটা থাকে আর কি। কোরআন হেফজ এবং মুতুন যেগুলো। আচ্ছা, মুতুনের হেফজ। জি, দুইটার বিষয়ে অনেক গুরুত্ব দেয় তারা। আচ্ছা, তার মানে আপনি সেখান থেকে আবেদন করে ওইটা দিয়ে আপনার চান্স হলো আলহামদুলিল্লাহ। জি, হ্যাঁ, আপনি সেখানে পড়ছেন কোন ডিপার্টমেন্টে? এখন কুল্লিয়াতুল হাদিস আছি। কুল্লিয়াতুল হাদিস, সেকেন্ড ইয়ার। হাদিস বিষয়ে পড়াশোনা চলছে আর কি। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি তো সেখানে পড়াশোনা করছেন, ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে চান ভবিষ্যতে? আসলে ওরকম কোনো পরিকল্পনা নেই, তো ইচ্ছা আছে, আব্বুর ইচ্ছা যে অনার্স শেষ করে ওই মদিনা ইউনিভার্সিটিতে মাস্টার্স আবেদন করা, জি, পরীক্ষা দেবো ইনশাল্লাহ। আপাতত এইটাই সামনে লক্ষ্য আছে। জি, মাস্টার্সের পরে আবার ডক্টরেটের জন্য চেষ্টা করবেন। মদিনা ইউনিভার্সিটিতে অনার্স 4 বছর, মাস্টার্স 4 বছর, ডক্টরেট 4 বছর, মোট 12 বছর লেগে যাবে। জি, আচ্ছা, অনেক লম্বা পড়াশোনা। এটা আপাতত এটাই লক্ষ্য। সবকিছু মিলিয়ে দাইল আল্লাহ, ইনশাআল্লাহ। জি, আল্লাহ তাআলা আপনার সামনের পথ চলা সুগম করুন এবং আল্লাহ তাআলা আপনার পরবর্তী জীবনকে আরো স্বর্ণোজ্জ্বল করুক এবং ইহকালে পরকালে উভয়কালে আল্লাহ তাআলা আপনার সফল করুক। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমরা শেষ করব। যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমি অনেকক্ষণ কথা বললাম আলহামদুলিল্লাহ।
তো আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন, সামনে যেন ভালো কিছু করতে পারি। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি দীর্ঘক্ষণ সময় দিলেন। আল্লাহ তাআলা যেন আপনাকে উভয় জগতে যেন আল্লাহ তাআলা আপনাকে সফল করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ। আজকের মেধাবী মুখ পর্বে আমাদের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন হাফেজ আবদুল্লাহ আল আফিফ। আমরা তার কাছ থেকে মদিনায় পড়াশোনা এবং মদিনার শিক্ষা সিলেবাস আমরা এই সমস্ত বিষয়ে জানছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা তার জন্য দোয়া করি এবং যারা দেখছিলেন, যারা শুনছিলেন, তাদের সবাই যেন দোয়া করি যেন মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর বিনিময়ে সফলতা দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকের পর্বটি দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সে সঙ্গে সামনের পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।